আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি এবং এক বা একাধিক টাস্কফোর্স গঠনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষজ্ঞদের সাথে এক জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া মাত্রই সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে আরও জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন। এছাড়া বৈঠকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানী ও ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গেও সমন্বয় পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। 6 মাস থেকে 1 বছরের মধ্যে ভূমিকম্পের ঝুঁকি নির্ধারণ শেষ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজুকের উদ্যোগে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। বলেন, রাজুকের ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত সার্ভের কাজ করতে হবে। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে, তার ঝুঁকিটা অ্যাসেস করতে, তার ঝুঁকিটা নিরূপণে কি করা যায় সেটা করতে। এবং রাজুক যে নতুন আইন করছে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের পরিবর্তে, রাজুককে সেইখানে আমি মনে করি বিশেষ ক্ষমতা দেয়া প্রয়োজন। জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয়, এই নিয়েই আমরা কথা বলছি এবং এটাকে কার্যকর করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পর ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ভূমিকম্পের সবচেয়ে বেশি ঝুঁকিতে পুরান ঢাকা। এখানকার প্রায় সব ভবনই বসবাসের অযোগ্য। অপরিকল্পিত নগরীর জন্য সরকারের সংস্থাগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প সম্পর্কে জনগণকে সচেতনতার পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠন জরুরি, অন্যথায় ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন তারা। পুরাতন ও নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলতে এবং মেরামত করতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শুক্রবারের ভূমিকম্পে আবারও সামনে আসে অপরিকল্পিত নগরায়নের চিত্র। 5.7 মাত্রার ভূমিকম্পে আভাস মিলল আরও বড় মাত্রার ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে তিলোত্তমা ঢাকা। বিশেষজ্ঞদের মতে ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে প্রায় 2.5 লাখ মানুষ মারা যায়। ধসে পড়ে অনেক ঘরবাড়ি ও স্থাপনা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় দেশটি। একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে ঢাকাও। এই ইন্টেন্সিটি ফিল করাতে আমরা বেশি আতঙ্কিত হয়েছি এবং এটা আমরা বলে আসছি এটা হতে পারে। এবং আমরা বিল্ডিং কোড করেছি কিন্তু 7.7 থেকে 7.5 ম্যাগনিটিউডের মাথায় চিন্তা করি, কারণ আমি তো সোর্স জানি না কোথায়। আমি ধরে নিয়েছি আমার এই মাটির নিচে 7.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হতে হবে। এইটা ধরেই বিল্ডিং কোডের প্যারামিটারটা সেট করা হয়েছে। তাহলে বিল্ডিং কোড যদি আমি মেনে চলি, আমার 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হলে তো আমার ভয়ের কোনো কারণ নেই। তো ইমার্জেন্সি রেসপন্স আমার রেডি করতে হবে, এখনই প্রিপারেশান নিতে হবে। আমি কিভাবে কন্টিনজেন্সি প্ল্যান রেডি করতে হবে, আমি কিভাবে উদ্ধার কাজ করব। অথচ ভূমিকম্প পরবর্তী কার্যক্রম সম্পর্কে সরকারের অবহেলায় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা এই নগরবিদের। আমরা যেটা মনে করি, যেই ধরনের ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেই প্রতিটা ভবনেই এই ধরনের ড্রিলিংটা একটা মোটামুটি পিরিয়ডিক্যালি করা উচিত এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে করাটা খুবই জরুরি। এছাড়া উঁচু ভবনগুলোতে, ঢাকা শহরে উঁচু ভবন খুব একটা বেশি না, এগুলোকে রুটিন বেসিসে তাদের প্রয়োজনীয় সক্ষমতা আছে কিনা, দুর্যোগ এই প্রতিরোধ করা সম্ভব না, তাদেরকে সেটাকে কপ আপ করার জন্য সেই জায়গাগুলোতে ড্রিলিং ব্যবস্থা আসলে পিরিয়ডিক্যাল বেসিসে বা ওই ধরনের ভাবে রাখা দরকার। আর রাজুক চেয়ারম্যান সংস্থাটির গাফলতির কথা স্বীকার করে বলছেন, নিয়মনীতি মানার ক্ষেত্রে জনগণকেও এগিয়ে আসতে হবে। মূলত আসলে যেটা আমরা বাড়ি ভাঙার কথা বলছি, হয়তো বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হইতে পারে, কিন্তু বেসিক্যালি এটার মেজরিটি হলো কিন্তু পুরান ঢাকায়। যে বাড়িগুলো ভাঙতে হবে এর ম্যাক্সিমামটি হলো পুরান ঢাকায়। সম্পূর্ণ বিল্ডিং কিছু আছে যেটা রেট্রোফিটিংয়ের না সংস্কার সম্ভব, যেটা সেটা করা। আবার কিছু বিল্ডিং আছে কোনোভাবেই সম্ভব না, সেটা কিন্তু ডেমোলিশ করার কোনো উপায় নেই। নগরীর দুর্যোগ মোকাবেলায় শিগগিরই আলাদা ট্রাস্ট গঠন করা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই সবারই কিন্তু আমাদের সহযোগিতা এখানে লাগবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্য গড়ে তুলতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 15 বছর অনেকে নিজ উদ্যোগে ফেসিবাদকে সমর্থন করেছেন বলেও সমালোচনা করেন তিনি। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা গেলে গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব বলে মন্তব্য করেন। জাহিদ রহমানের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার চায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আর বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় রাজনৈতিক দলগুলোর ভাবনা জানতে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে। দুঃখের বিষয়, লম্বা সময় ধরে গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করলেও এবং তাদের সেই রিপোর্ট জমা দেওয়ার পরেও সরকার খুব বেশি কিছু গণমাধ্যম সংস্কারে নেয়া অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমালোচনা করেন রাজনীতিবিদরা। স্বাধীন গণমাধ্যমের পথে নানা ধরনের বাধা কথা তুলে ধরেন তারা। আমরা একটা পরিবর্তন চাই এবং এইবার যদি পরিবর্তন না হয় আমরা পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট। সো গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন। গণমাধ্যমকে গণচরিত্র ঠিক রেখেই সবাই মিলে আমাদের কণ্ঠকে সোচ্চার করেই আমাদের এই অধিকার আদায় করি। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান, থাকবে কেন পুঁজি চালাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কতটা জবাবদিহির জায়গা আনা যায়। যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালনা করেন। সাংবাদিকদের জন্য এইটা খুবই একটা পবিত্র বিষয় এবং তারা সেটা করতে পারেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। ফেসিবাদের নানা পুত্র গুণগান করা, তেমন ধরনের বিষয়ের সঙ্গে অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জেল জুলুমের শিকার হয়েছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে। সাংবাদিকরা নিজেরাই দলীয় হয়ে বিভিন্ন সংগঠন গড়ে তুলছেন বলে সমালোচনা করেন তিনি। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ভাইস সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তাহলে কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে সহযোগিতা চান সাংবাদিক নেতারা। একটা দুর্বল গণমাধ্যম দুর্বল গণতন্ত্রের জন্ম দেয়, আর সেই দুর্বল গণতন্ত্র দেশের জন্য কি দুরবস্থা হয় সেই অভিজ্ঞতা আমাদের খুব বেশি দিন আগের নয়। চেয়ার বদলালে আমাদের অভিমত বদলে যায়। আমরা এই বক্তব্যগুলো কিংবা এই দৃশ্যপটগুলো আর দেখতে চাই না। ইতিমধ্যে সংস্কার কমিশনের সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন সহ 8 দফা দাবি পেশ করে বিজেসি। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না। জাহিদ রহমান, RTV, ঢাকা। বিএনপি চাইলে 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হবে, তবে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সে পথে হাঁটবে না দলটি। এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা যাদের নেই, আগামী নির্বাচনে তাদের সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আস্থা থাকলেও কিছু উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলে অভিযোগ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রুদ্র রফিকের রিপোর্ট। সরকার স্বীকৃত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জনগণের স্বার্থে কাজ করছে না। সব রাজনৈতিক দল মনে করেছে এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন না।
রাজধানীর কারওয়ানবাজারে তিতাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে সবচেয়ে যোগ্য দল বিএনপি। বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। আপনি সেই যন্ত্র শিক্ষানবিশকে দিবেন? বাংলাদেশে যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। অন্যদিকে উত্তরায় এক আলোচনায় যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির কোনো হুঙ্কার মেনে নেওয়া হবে না। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল। আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। ইউনূসের ফালাই দিলাম গেল কা, হাসান দিল্লিতে রয়েছে, ইউনূস যেন আরেক জায়গায় হয়ে থাকবো, তারপরে নির্বাচনটা ঠিক করবো। জাতীয় নির্বাচন ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান গয়েশ্বর। একটি অংশ এক এক সময় এক একটি কথা বললেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী চেতনায় জুলাই সনদ বাস্তবায়নের পথে থাকলেও সংবিধানে বহাল থাকছে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সরকারি নথিপত্র এবং সংবিধানে যুক্ত করে গেছে তার নাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে তার দল। খান আলমনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। দিক নির্দেশনাহীন বিভ্রান্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দিশা দিয়েছিল জিয়াউর রহমানের এই ঘোষণা। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। দেশ বিদেশে জিয়ার ঘোষণা হয় প্রশংসিত। এই রকম সাহসী উচ্চারণ করার মানুষ আর কেউ ছিল না, থাকলেও হয়তো তারা সুযোগ পান। কিন্তু যার কাছ থেকে মানুষ এই ঘোষণা আশা করেছিল, এটা প্রতিষ্ঠিত যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দী হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যাননি। 1971-এর 10 এপ্রিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। পরের বছর 23 মে তা গেজেটভুক্ত হয়, কিন্তু সেখানে জিয়াউর রহমানের সাহসী ভূমিকার উল্লেখ করা হয়নি। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে নতুন উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। ওই বছরের 21 জুন জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয় হাইকোর্ট। এর 2 বছর পর 2011 সালের 30 জুন সংবিধানের 15দশ সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রটি 7ম তফসিল হিসেবে যুক্ত করা হয়। মৌলিক কাঠামোরূপে স্বীকৃতি দেয়ায় পরিণত হয় একটি অসংশোধনযোগ্য বিধানে। স্বাধীনতার ঘোষণাপত্রের 6ষ্ঠ প্যারায় বলা আছে, 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালের 26 মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন 7ম তফসিল বাদ দেওয়ার সুপারিশ করলে আপত্তি দেয় কয়েকটি রাজনৈতিক দল। শেষ পর্যন্ত সেটি রেখেই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ, যাতে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়াই স্বাক্ষর করে বিএনপি। সনদে অন্যতম স্বাক্ষরকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে 7ম তফসিল নিয়ে কোনো আপত্তি দেয়নি তারা। স্বাক্ষর অনুষ্ঠানের আগে একটি রাজনৈতিক দল থেকে, গণফোরাম সহ 2টা রাজনৈতিক দল থেকে বলা হলো যে যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে রাখা হয় তাহলে তারা স্বাক্ষর করবেন, অন্যথায় করবেন না। তা আমাদেরকে যখন ঐকমত্য কমিশন থেকে সেই প্রস্তাবটা দেওয়া হলো, তখন আমরা বললাম একটা বৃহত্তর স্বার্থে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিল হিসাবে থাকলে আমাদের আপত্তি নেই। আর সেই ঘোষণাপত্রটা রাখার বিষয়টা সংশোধিত আকারে যখন আসলো, তাহলে বাকি 2টা তফসিল বিলুপ্ত হওয়ার পক্ষে সবাই থাকলো। এখন তারা স্বাক্ষর করেছেন, আমি মনে করি সেটা ঠিক আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র তফসিলে থাকতে পারে। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণা প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিষয়টাকে যেভাবে তারা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমরা বিএনপি তার সাথে কোনো রকমে একমত না।
আগেও ছিলাম না, এখনও নেই। খান আলামিন, RTV, ঢাকা। একটি দল প্রশাসনকে হুমকি দিয়ে তাদের আন্ডারে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে। সন্ধ্যায় রাজধানী আবু সাইদ কনভেনশন হলে দুদিন ধরে নেয় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির এই নেতা। বলেন, দেশকে শুধু জামায়াত বিএনপি না বানিয়ে প্রত্যেকের যেন সমান সুযোগ থাকে সে চেষ্টা করতে হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ভারত ও আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে শঙ্কা প্রকাশ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন, আওয়ামী লীগের একটা এক্সটেনশন। জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক দলগুলো প্রশাসনকে ভাগ-বাটোয়ারা করছে, আপনারা প্রশাসনকে ভাগ-বাটোয়ারা করে এই পথ থেকে সরে আসেন। আমাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে একটি দলকে ফেভার করা শুরু করেছে। এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম সেই যাত্রায় আমরা যেতে পারবো না। সেই জন্য ধর্মীয় ফেসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস, মামলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন ও গণভোট একদিনে করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। দেশে প্রথমবারের মতো একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে অনেকে চ্যালেঞ্জপূর্ণ মনে করলেও সরকার বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়াটাই যৌক্তিক। ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, চ্যালেঞ্জ হলেও নির্বাচন আর গণভোট করতে হবে একই দিনে। চ্যালেঞ্জটা হলো এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে দিশে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য পুলিশের বডি ক্যামেরার বিষয়টি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করুক, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চালের মূল্য বৃদ্ধি ঠেকাতে চাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু রেসপন্সিবল হতে হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট BD অ্যাপে 6 দিনে 22,000 জনের নিবন্ধন ছাড়িয়েছে। এর মধ্যে এগিয়ে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। আর জেলা হিসেবে ঢাকা এবং আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট BD ওয়েবসাইটের এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় 19 নভেম্বর থেকে নিবন্ধন চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলে 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হলেও নীতিমালা লঙ্ঘন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদা বেগম। অভিযোগ আছে, অগ্রণী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন ঋণ সংক্রান্ত মামলায় 2024 সালে 23 জানুয়ারি হাইকোর্ট ওয়াহিদা বেগম সহ অগ্রণী ব্যাংকের আরও 4 কর্মকর্তাকে
3 মাসের কারাদণ্ড দেন। একজন বিতর্কিত কর্মকর্তা এমডি হিসেবে দায়িত্ব নেয় ব্যাংকিং মহলে হচ্ছে ব্যাপক আলোচনা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগের যোগ্যতার জন্য চারিত্রিক ও নৈতিক বিশুদ্ধতা বাধ্যতামূলক থাকলেও তথ্য গোপন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। আরটিভির হাতে আসা নথিতে দেখা যায় রাজধানীর দিলকুশাস্থ মুন টাওয়ারকে কেন্দ্র করে একটি রিং সংক্রান্ত মামলায় 2024 সালের 23 জানুয়ারি হাইকোর্ট এক রায়ে ওয়াহিদা বেগম সহ অগ্রণী ব্যাংকের আরও 4 কর্মকর্তাকে আদেশ অমান্য করার দায়ে 3 মাসের কারাদণ্ড দেন। এছাড়াও তার বিরুদ্ধে কর্পোরেট গ্যারান্টি ছাড়া ঋণ অনুমোদন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়োগ ও প্রমোশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। রাকাবে তার এই নিয়োগে চ্যালেঞ্জ করে গত 18 নভেম্বর উচ্চ আদালতে রিট করেন এক আইনজীবী। এই নিয়োগ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে পরে রুল জারি করে 3 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন উচ্চ আদালত। আমি অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবর আমি আবেদন করেছিলাম। এই আবেদনের কোনো কার্যকারিতা অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেনি। না করার কারণে আমি রিট করেছি হাইকোর্টে 18/11/2025 তারিখে। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওনার 3 মাসের জেল এবং 30 লক্ষ টাকা জরিমানা ছিল অগ্রণী ব্যাংকের ডিএমডি থাকাকালীন অবস্থায়। এবং বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার নাম্বার 5 হচ্ছে 27/2/2024 একটা সার্কুলার জারি হয়েছিল। 2টা পয়েন্ট বলা ছিল যদি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয় বা কোনো বিরোধ মন্তব্য থাকে তাহলে তিনি এমডি পদের জন্য বিবেচিত হবেন না। তার আগেই উনি ওখানে কনভিক্টেড হয়ে গেছেন। উনি অগ্রণী ব্যাংকে থাকতে উনি বিভিন্ন কর্পোরেট গ্যারান্টি ছাড়া লোন দেওয়া, তারপরে পদোন্নতির ক্ষেত্রে এরকম অনেক কিছু এই ধরনের ঘটনা আছে। এটাকে অনেক পেপার পত্রিকায় এটা আসছে আর কি। ওনার এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলো, পাওয়া যায়নি ওয়াহিদা বেগমকে। তবে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন সরকার যাকে নিয়োগ দিয়েছে তাদের গ্রহণ করবে। আদেশ পেয়েছি, আমরা ওনাকে গ্রহণ করেছি। ব্যাংক রকম মানুষ নিয়ে হয়, সুতরাং কর্মকর্তা কর্মচারী সবাই তো ওনার একজনকে সমর্থন করবে তা তুমি বলা যায়, এটা হতে পারে। তবে এটা আমাদের কোনো দায়িত্ব নাই। এই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক শাখার উপসচিব আফরোজা আক্তার রিবা জানান এমন অভিযোগ নেই তাদের কাছে। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। পৃথিবীকে বাসযোগ্য করতে সুষ্ঠু টেকসই পরিকল্পনার বিকল্প নেই, তাই সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর এক মিলনায়তনে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ সাওয়াবের গোল টেবিল বৈঠকে তারা বলেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমিকম্প নতুন করে ভাবিয়ে তুলছে সবাইকে। বক্তারা বলেন যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও টেকসই প্রস্তুতি প্রয়োজন, তেমনি টেকসই অবকাঠামো নির্মাণে সবাইকে উদ্বুদ্ধ করারও আহ্বান জানান তারা। বক্তারা জানান জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় কম হলেও এর ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে চাইনিজ তাইপেকে 35-28 পয়েন্টের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এদিন টস জিতে ভারতকে রেডে পাঠায় চাইনিজ তাইপে। প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে যায় ভারতীয় মেয়েরা। তাতে 20-16 পয়েন্টের ব্যবধান নিয়ে বিরতিতে যায় পূজা সাঞ্জুদেবীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বোনাস পয়েন্ট নিয়ে ব্যবধান কমায় চাইনিজ তাইপে, তবে পরের রেডে পয়েন্ট তুলে নেন ভারতের পুষ্পা। বাকি সময়ে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি চাইনিজ তাইপে, তাতে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখল টিম ভারত। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 ক্রিকেট দলের সাথে 3টি ওয়ানডে ও 2টি 3 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। 28 নভেম্বর মিরপুরে 3 দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর বসুন্ধরা স্টেডিয়ামে 3 ডিসেম্বর থেকে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এছাড়া 7, 9 ও 12 ডিসেম্বর 3টি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামে। এর মধ্যে এই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে জায়গা পেয়েছে জুনিয়র দলের নিয়মিত পারফর্ম করা ক্রিকেটাররাই। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।